সব থেকে বড় খবর তো মেদিনীপুর মেডিকেলে ২০ স্যালাইনে মৃত্যু, ৪ জন এখনো পর্যন্ত প্রায় আশঙ্কাজনক। এই মেদিনীপুর মেডিকেল কলেজে ইতিমধ্যেই তোলপাড় এই ধরনের ঘটনায়। কিন্তু যে কারখানা যেখানে স্যালাইন উৎপাদন হতো সেই স্যালাইন কারখানা সম্বন্ধে বা স্যালাইন সম্বন্ধে তো কেন্দ্রীয় সরকার নভেম্বরেই সতর্কতা জারি করেছিল। তারপরে সরকারের থেকে কোনো নোটিশ নেই, নোটিশ হচ্ছে কারখানার তরফে, ওই কোম্পানির তরফে নোটিশ এই কারখানা বন্ধের। কিন্তু সেই কারখানা কি বন্ধ আছে? স্যালাইন তৈরি কি পুরোপুরি বন্ধ? একটু ছবি দেখাই। কারণ এই কারখানাতে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি চঞ্চল। তারপরে ছবিটা কি দেখা গেল? দেখা গেল এখানে বাইক আছে, সাইকেল আছে, এখানে বাইক রাখা আছে, সাইকেল রাখা আছে। তাহলে কি কারখানায় কাজ চলছে? সরাসরি চলে যাব প্রতিনিধি চঞ্চলের কাছে। চঞ্চল, কেন সন্দেহ হচ্ছে যে কারখানায় এখনো স্যালাইন তৈরির কাজ চলছে? দেখো আয়নদা, তোমাকে জানিয়ে রাখি যে কর্ণাটকের ঘটনার পরে কিন্তু সরকার কিন্তু এই যে এইটা রয়েছে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি কিন্তু আগেই সিল করে দেওয়ার কথা ছিল বা সিল করে দেওয়া উচিত ছিল, কিন্তু সেখানে সিল করা হয়নি। সেখানে একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হচ্ছে। সেই নোটিশটা হচ্ছে যে কোম্পানির তরফ থেকে, যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরির তরফ থেকে একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হচ্ছে। সেখানে প্রোডাকশন ক্লোজ রয়েছে, অর্থাৎ বন্ধ রয়েছে, কোনো রকমের রপ্তানি হচ্ছে না। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে যে আজকে যখন আমরা ওখানে গিয়ে সেখানে যে দেখতে পাই যে সেখানে একাধিক বাইক রয়েছে, একাধিক সাইকেল রয়েছে এবং সেখানে কর্মীদের আনাগোনা রয়েছে। অর্থাৎ এই নিয়ে কিন্তু একটা সন্দেহ রয়েই যাচ্ছে যে সেখানে তুমি তো একজনের সাথে কথা বলছিলে দেখলাম, সেই কথোপকথনটা একবার দেখাই। তিনি কি বলছিলেন? তিনি তো আবার বাইক নিয়ে কারখানায় ঢুকছিলেন। এই ভদ্রলোক কি বললেন একেবারে লেখা দিয়ে আমরা দেখাবো আপনাদেরকে। চঞ্চল, কি বললেন একটু বলো তো। এখন ওই কারখানারই এক কর্মী তিনি বলছেন যে তখন তিনি লাঞ্চে গিয়েছিলেন, লাঞ্চে শেষ হওয়ার পরে সেই কোম্পানিতে কিন্তু ফেরত আসে। কোম্পানিতে ফেরত আসার পরে কিন্তু আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করি যে কোথায় যাচ্ছেন, কোম্পানি তো স্যালাইন ফ্যাক্টরি তো বন্ধ রয়েছে, তিনি বলছেন যে স্যালাইন ফ্যাক্টরি নয়, আমরা বাইরে যে নোংরা আবর্জনা রয়েছে সেই বাইরের নোংরা আবর্জনার কাজ করতে যাচ্ছে। কিন্তু যা ও পোশাক পরে রয়েছে, যেভাবে বাইক নিয়ে ঢুকছে, সেইভাবে কিন্তু নোংরা আবর্জনা পরিষ্কারের জন্য কিন্তু সেই ফ্যাক্টরিতে আসবেন না। স্বাভাবিকভাবে কিন্তু সেই জায়গাতে শুধু ওনার বাইক নয়, একাধিক বাইক, একাধিক সাইকেল রয়েছে। সেইটাই বোঝা যাচ্ছে, একটা সন্দেহ থেকে যাচ্ছে যে এই যে নোটিশ ঝুলিয়ে রাখা হচ্ছে শুধু মানুষ দেখানোর জন্য, কিন্তু ভিতরে আড়ালে কিন্তু ঝুলিয়ে নয়, বাইক রাখা নয়, সাইকেল রাখা নয়, সিকিউরিটি পর্যন্ত রয়েছে। ডালমে কুছ কালা হ্যায়। প্রশাসন অবশ্যই নিশ্চয়ই আমাদের এই ছবি দেখে নজর দেবেন যে ওখানে স্যালাইন তৈরির কাজ এখনো চলছে কিনা। আর একটু জেনে নি ব্ল্যাকলিস্টেড কি কারণে হয়েছিল, কবে হয়েছিল, কর্ণাটকে কি হয়েছিল, এই সবটা জানবো। সরাসরি চলে যাব অভিজিতের কাছে। অভিজিৎ, অয়ন, এই রিঙ্গার ল্যাকটেড স্যালাইন, এই রিঙ্গার ল্যাকটেড স্যালাইন অর্থাৎ আরএল স্যালাইন গত সেপ্টেম্বর অক্টোবর মাস জুড়ে কর্ণাটক, কেরল এবং তেলেঙ্গানায় সেখানে এই আরএল স্যালাইন তাই নিয়ে কিন্তু যথেষ্ট অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে সেখানে দেখা গেছিল যে কর্ণাটকে 4 জনের মৃত্যু পর্যন্ত হয়েছিল। এবং তারপরে নড়ে চড়ে বসে কেন্দ্রীয় সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এবং তারপর নভেম্বর মাসে তারা নমুনা পরীক্ষা করে এবং তখনই এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, উত্তর দিনাজপুরের চোপড়ায় যার কারখানা, সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের এই আরএল যে স্যালাইন, সেই রিঙ্গার ল্যাকটেড স্যালাইন পরীক্ষা করে বলা হয় যে এর গুণমান সঠিক নয়। তার মানে রাজ্য ব্ল্যাকলিস্ট করে বলা হয়, স্যাম্পল টেস্ট করে বলা হয় যে এই আরএল, রাজ্য ব্ল্যাকলিস্ট করে। নিঃসন্দেহে। এবং তারপরে রাজ্য স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি, কনভেন্ট রোডে
কলকাতার কনভেন্ট রোডে যে স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি, তারাও এই পশ্চিমবঙ্গ যে ফার্মাসিউটিক্যালসের এই আরএল স্যালাইন সেটাকে পরীক্ষা করে, এবং তারাও যেটা বলে যেটা সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য, ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়। গত 10ই ডিসেম্বর এটাকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়। কিন্তু তারপরেও সেই ব্ল্যাকলিস্ট হওয়া, সেই বাতিল হওয়া স্যালাইন রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে, সরকারি হাসপাতালগুলোতে দেদার ব্যবহার হচ্ছে। এটা আবার কি বললে তুমি? বিভিন্ন মেডিকেল কলেজে মানে কোন কোন মেডিকেল কলেজে তথ্য আছে তোমার কাছে কোনো? বলে অভিযোগ এখনো পর্যন্ত আমরা একটু বাদেই ছবি দেবো, আমরা একটু বাদেই ছবি দেবো এই এসএসকেএম হাসপাতাল। আচ্ছা। এসএসকেএম হাসপাতালে গতকাল পর্যন্ত প্রায় সমস্ত ডিপার্টমেন্টেই এই আরএল থেকে আরম্ভ করে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি করা বিভিন্ন স্যালাইন ব্যবহার হচ্ছিল। এমনকি কিছুক্ষণ আগে পর্যন্ত মেডিসিন বিভাগ, এই এসএসকেএম এর মেডিসিন বিভাগে এই আরএল স্যালাইন ব্যবহার হচ্ছিল। আচ্ছা, এখন আস্তে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা দেখাবো এসএসকেএম এও এই স্যালাইন ব্যবহার করা হচ্ছিল। রায়গঞ্জেও আমাদের কাছে খবর এসেছে, রায়গঞ্জেও এই স্যালাইন ব্যবহার করা হচ্ছিল। কত বড় গাফিলতি! কেন এই গাফিলতি চলছিল? কোন আধিকারিকরা এই স্যালাইন, বিষ স্যালাইন ব্যবহারের অনুমতি দিচ্ছিলেন? এইগুলো নিশ্চয়ই প্রশাসন খতিয়ে দেখবে। আর এদিকে মেদিনীপুর মেডিকেল কলেজে আজকে স্বাস্থ্য দপ্তরের বিশেষ টিম গেল, 13 জনের বিশেষ টিম। সেখানে গিয়ে বৈঠক করলেন তারা। কি হয়েছে না হয়েছে, কারণ একজন প্রসূতির মৃত্যু, তিনজন আশঙ্কাজনক অবস্থায়, একজন সাধারণ বেডে রয়েছেন। কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখছেন, বৈঠক হয়ে গেছে। বৈঠক থেকে 13 সদস্যের টিম বেরিয়ে গেছেন। বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন রয়েছেন সেখানে। এই টিমে 13 জনের মেডিকেল টিম। এই স্ক্যানারে স্যালাইন বিপর্যয়। সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের কাছে যাব, কারণ প্রতিটা বিষয় খুঁটিয়ে আমরা দেখাবো যে রৌনক কি কি বিষয়ে নিয়ে আলোচনা হলো, 13 সদস্যের টিম কোন কোন বিষয়গুলির দিকে নজর দিলেন। শুধু তো জানা যাচ্ছে এসএসকেএম, এমনকি রায়গঞ্জ মেডিকেলেও এই স্যালাইন ব্যবহার হচ্ছিল। দেখো, একেবারেই তুমি যে কথাটা বললে যে এই যে বিষাক্ত স্যালাইন আজও কিন্তু বিভিন্ন হাসপাতালে ব্যবহার হচ্ছিল, এই ছবি উঠে এসছে। ইতিমধ্যে যে 2জন ডাক্তার এই সিসিইউতে যারা ভর্তি ছিলেন তাদেরকে দেখতে এসেছিলেন, তারা রোগীদের দেখলেন এবং তারা স্বীকার করলেন একজন ভেন্টিলেশন সাপোর্টে রয়েছে, যদিও বললো আগের থেকে কিছুটা তিনি স্টেবল রয়েছে। অন্যদিকে তাকে যখন প্রশ্ন বলা হলো যে এই রকম স্যালাইন আরও বিভিন্ন হাসপাতালে দেখা যাচ্ছে, পরিষ্কার জানিয়ে দিলেন সেটা অর্থনীতির বিষয় এবং অর্থনীতি দেখবে। কিন্তু প্রশ্ন এখানেই উঠছে, যেখানে এরকম একটা বড় হাসপাতাল মেদিনীপুরের বুকে, সেক্ষেত্রে বিষাক্ত স্যালাইন ব্যবহারের ফলে একজনের মৃত্যু ঘটলো, 3 জন কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি এবং একজন সংকটজনক অবস্থা রয়েছে। ইতিমধ্যে যে 13 জন তদন্ত কমিটির সদস্য রয়েছে তাদের বৈঠক প্রাথমিক পর্যায়ে শেষ হয়েছে এবং প্রাথমিকভাবে এই স্যালাইন প্রস্তুতকারী সংস্থার যে ব্যাচের প্রত্যেকটি স্যালাইন আদতে এখানে মদত রয়েছে কিনা এবং অন্যান্য হাসপাতালে কোথায় কোথায় স্যালাইনগুলো রয়েছে বা এই পার্টিকুলার কোম্পানির অন্য কোনো মেডিকেলের ক্ষেত্রে ব্যবহৃত কোনো রকম ওষুধ ব্যবহার করা হয় কিনা, সমস্ত বিষয় কিন্তু এই বৈঠকের সামনে উঠে আসলো। এবং প্রসূতি বিভাগের ক্ষেত্রে অত্যন্ত জরুরি এবং সতর্কতা সমেত এই বিষয়গুলিকে কিন্তু মাথায় রেখে ব্যবহার করতে হবে এবং এই ধরনের স্যালাইন যাতে পরবর্তীকালে কোনো মতেই ব্যবহার না করা হয়। শুধু এই কোম্পানি নয়, যেগুলো ব্ল্যাকলিস্ট কোম্পানি সেগুলোকে কিন্তু একটা তালিকা, কিন্তু কারা অনুমতি দিল, কারা পুরনো স্টক থেকে বের করে দিল, তাদের কি চিহ্নিত করা সম্ভব হচ্ছে? তাদের বিষয়ে নিয়ে কি আলোচনা হয়েছে? দেখো, প্রাথমিক পর্যায়ে কিন্তু সেই বিষয়ে আলোচনা হয়েছে, কারণ এই যে স্টোর, সেই স্টোরেই তো এই স্যালাইনগুলো মজুদ ছিল। সেক্ষেত্রে স্টোরের যিনি আধিকারিক তার এখানে গাফিলতি ছিল কিনা বা কার মদতে এই স্যালাইনগুলো এই যারা প্রস্তুতি ছিল তাদেরকে দেওয়া হয়েছিল, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে তারা বেশ কিছু পয়েন্ট আউট করেছেন এবং সরজমিনে তারা দেখছেন যে এই ধরনের স্যালাইন ব্যবহার করার ক্ষেত্রে এই স্টোর থেকে যখন স্যালাইনটি গেল সেক্ষেত্রে ব্যাচ নাম্বার চেক করা হয়েছিল কিনা এবং আদতে অন্য কোনো আধিকারিকের এখানে গাফিলতি রয়েছে কিনা, এই বিষয়ে কিন্তু আজকে তদন্ত অবশ্যই, কারণ এই রকম ভাবে প্রসূতির মৃত্যু বিভিন্ন মেডিকেল কলেজে নাকি ব্যবহার করা হচ্ছিল। আজকে সকাল পর্যন্ত এই ঘটনা ঘটে যাওয়ার পরেও কে দায়ী, নিশ্চয়ই প্রশাসনের পক্ষ থেকে দেখা হবে, নজর দেওয়া হবে, পদক্ষেপ করা হবে।